স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ক্লাস 11-এর অধিবৃত্ত এই চ্যাপ্টারটা করছিলাম। তো অধিবৃত্তের আমরা 3টে অলরেডি ভিডিও করা হয়ে গেছে, এটা চতুর্থ। এই ভিডিওতে মেনলি আমরা সংক্ষিপ্তর আগের দিন যে কটা বাকি ছিল এবং তারপরে দীর্ঘ অর্থাৎ 5 মার্কসের যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর কি, আজকের মেনলি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো প্যারাবোলার, সেই অঙ্কগুলো আমরা করব। তো একটা অঙ্ক মিস করবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি একটু মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা মানে বুঝতে অসুবিধা হবে, আবার তোমাদের ফিট দেখতে হবে। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করি। তো ফার্স্ট অঙ্কটা যাওয়ার আগে আমি একটুখানি বলি যে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা আজকেই যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ ক্লাস 11, ক্লাস 12 এই প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ধরে ধরে, প্রত্যেকটা অঙ্ক প্রায় ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এই চ্যানেলটায়। তোমাদের খুব হেল্প হবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। বলছে প্রথম অঙ্ক 11 দাগের অঙ্ক, কারণ আগের দিন সংক্ষিপ্তর ঠিক এর আগের অঙ্কটাই পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে আমরা সংক্ষিপ্তর 11 দাগের অঙ্কটা করছি। প্রমাণ করো যে y² = 4ax অধিবৃত্তের শীর্ষ দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুগুলির সঞ্চারপথ y² = 2ax। দেখো আমাদের কি বলেছে, যে অধিবৃত্তটা দেওয়া আছে y² = 4ax এর শীর্ষ দিয়ে অঙ্কিত জ্যা, তাহলে এর শীর্ষবিন্দু কত? এটাকে যদি 1 নম্বর একটা নাম দিয়ে দিই, এর শীর্ষবিন্দু 0 0, এটা তো সবারই জানা আমাদের। এ বলেছে শীর্ষ দিয়ে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দু, যেহেতু জ্যা তাহলে শীর্ষ দিয়ে তো যাবেই। মনে করো এটা নিয়ামক, এটা শীর্ষ, এই শীর্ষ দিয়ে যাচ্ছে জ্যা, তাহলে জ্যা নিশ্চয়ই আরও একটা কোথাও ছেদ করবে, এদিকে অথবা এদিকে বা এদিকে, অনেকগুলো জ্যা হতে পারে। তাহলে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো আমরা জেনে গেলাম 0, 0। এই যেই বিন্দুটা, অর্থাৎ এটা একটা চলমান বিন্দু হবে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই বিন্দু স্থানাঙ্ক আমরা কি ধরব? কারণ এই বিন্দুটা স্থানাঙ্ক পেলেই তো আমরা মধ্যবিন্দু সঞ্চারপথ বের করতে পারবো। আমরা দেখো যখন প্যারামেট্রিক ইকুয়েশন পড়েছিলাম অধিবৃত্তের, প্যারামেট্রিক ইকুয়েশনে কি পড়েছিলাম যে x = at², y = 2at, অর্থাৎ এই অধিবৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুকে আমরা at², 2at এই আকারে লিখতে পারি, যে কোনো বিন্দুকে। তাহলে আমরা ধরে নিচ্ছি চলমান বিন্দুটি হলো at², 2at। তাহলে ধরি জ্যা এর অপর প্রান্ত at² 2at। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যবিন্দু সঞ্চারপথ আমাদের বের করতে বলেছে। তাহলে ধরি এর মধ্যবিন্দু কী হবে, এটা শীর্ষবিন্দু যদি আমরা a নাম দিয়ে দিই, আর এটা যদি p নাম দিই, AP এর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম h, k। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের কি করে বের করতে হয়, এই দুটোর কোঅর্ডিনেটগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ h সমান কি হয়ে যাবে 0 + at², 0 + at²/2। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা h সমান হলো ½ at²। আর k এর ভ্যালুটা কি আসবে, k সমান হয়ে যাবে 0 + 2at/2, অর্থাৎ এখান থেকে আসছে হলো at, তাই তো। তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালুটা বের করব, t সমান কি k/a। এই t এর ভ্যালুটা যদি এখানে বসে দিই তাহলে এই h এবং k এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব, এবং h, k এর সঞ্চারপথটাই হয়ে যাবে আমাদের, এই সঞ্চারপথটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব h = হয়ে যাবে ½ at², মানে k/a তার স্কোয়ার। তো কি হচ্ছে দেখো, h = 1/2, এখানে a হচ্ছে, এখানে k²/a², তাহলে একটা a², একটা a কেটে যাচ্ছে। তাহলে এই 2টা এদিকে গুণ করে দিই, আর একটা a আছে এদিকে গুণ করে দিই, তাহলে হচ্ছে 2ah = k²। তাই তো, আমাদের বের করতে হতো কি h, k এর সঞ্চারপথ। অতএব h, k এর সঞ্চারপথ
কী হয়ে যাবে, কে এর জায়গায় বসবে ওয়াই আর এইচের জায়গায় বসবে এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, এটাই আমাদের গিভেন ছিল। ঠিক আছে, তো অ্যান্সারটা মিলে গেল। আমরা আজকে যেই অঙ্কগুলো করব প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা আরও ইম্পর্টেন্ট একটা অঙ্ক করতে যাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দেখো, বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এখানে কোশ্চেনটার মধ্যে অনেকে কোশ্চেনটা দেখে একটুখানি ঘাবড়ে যায় যে একপ্রস্থ জ্যা, এই কথাটা নতুন। একপ্রস্থ জ্যা বলতে এখানটায় খুব বেশি আলাদা করে ভাবার দরকার নেই। একপ্রস্থ জ্যা অর্থাৎ এখানে একগুচ্ছ জ্যায়ের কথা মনে করো, মানে একপ্রস্থ মানে অনেকগুলোর কথা এখানটায় বলা হচ্ছে। ঠিক আছে, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চারপথ বের করতে বলেছে। তো কি করব, আমরা আগে ছবিটা এঁকে নিই, তাহলে আমাদের ছবি আঁকা থাকলে অঙ্কটা করতে খুব সুবিধা হয়ে যায়। মনে করো এটা হলো অধিবৃত্ত, এটা হলো সেই নাভি। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তার মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0, নাভি স্থানাঙ্ক a, 0। ঠিক আছে, এবার বলছে যে নাভিগামী একপ্রস্থ জ্যা, মানে নাভিগামী একটা জ্যা আমরা ধরে নিচ্ছি যে এটা হলো নাভিগামী একটা জ্যা। ঠিক আছে, যার এখানে আমি পি, এটাকে আমরা কিউ ধরছি। তাহলে এই পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চারপথ আমাদের বের করতে হবে। আমরা মধ্যবিন্দুটা ধরে নিলাম এইখানে কোথাও হবে নিশ্চয়ই, এটা আমি ধরে নিচ্ছি এইচ, কে, এটা ধরে নিচ্ছি আর কোনো একটা বিন্দু। ঠিক আছে, আমাদের এই এইচ কে বিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের তো তার মানে এর মধ্যবিন্দু বের করতে গেলে পি এবং কিউ এদের স্থানাঙ্ক বের করতে হবে। তো স্থানাঙ্কটা আমরা কি করে বের করব, দেখো অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দুর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কীরকম হয়, এটি স্কোয়ার, 2 তাহলে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই। মনে করি নাভিগামী জ্যা এর এক প্রান্তের স্থানাঙ্ক এটা আমি ধরে নিচ্ছিলাম পি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হলো a_t1 স্কোয়ার, 2a_t1। কেন আমি t1 লিখছি একটু বলছি। দেখো এই বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি a_t1 স্কোয়ার, 2a_t1। কারণ কি, এই পি বিন্দুর তো এটা ধরলাম, তাহলে কিউও তো এইরকম আকারেই লেখা যাবে, কিউ বিন্দুর স্থানাঙ্কও এইরকম আকারেই লেখা যাবে, কিন্তু সেক্ষেত্রে t1 আর এই t1 এদের ভ্যালুটা ডিফারেন্ট হবে। তাহলে এর স্থানাঙ্ক আমরা ধরে নেব a_t2 স্কোয়ার, 2a_t2। ঠিক আছে, বোঝা গেল যে a_t2 স্কোয়ার, 2a_t2, এবং কিউ এর স্থানাঙ্ক এবং অপর প্রান্ত হলো কিউ, যার স্থানাঙ্ক a_t2 স্কোয়ার, 2a_t2। ঠিক আছে, তাহলে এদের কি করতে পারি, এর সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি, পি কিউ এর সমীকরণ। অতএব পি কিউ এর সমীকরণ হয়ে যাচ্ছে কি, y মাইনাস y1 আমার এটা 2a_t1 বাই x মাইনাস x1 অর্থাৎ a_t1 স্কোয়ার ইকুয়াল টু y2 মাইনাস y1, তার মানে 2a_t2 মাইনাস 2a_t1 বাই a_t2 স্কোয়ার মাইনাস a_t1 স্কোয়ার। এটা এই পি কিউ এর সমীকরণ। ঠিক আছে, এখান থেকে আমরা একটুখানি সিম্পলিফাই করি, কীরকম, এটা y মাইনাস 2a_t1, এটা হলো x মাইনাস a_t1 স্কোয়ার। ওপর থেকে দেখো 2a কমন যাচ্ছে, থাকছে কি t2 মাইনাস t1, বাই নিচে থেকে কি কমন যাবে, a কমন যাবে, t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এটাকে দেখো তো t2 মাইনাস t1 ইন্টু t2 প্লাস t1 লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে ওপর থেকে আমরা এই দুটো কেটে দিই। এখানে আমাদের কিন্তু লিখে দিতে হবে যে t1 নট ইকুয়াল টু t2, তার জন্যই তো আমরা কাটতে পারছি, না তো এই দুটো ইকুয়াল হয়ে গেলে তো একই বিন্দু চলে আসবে। এবং এও কেটে দিতে পারি, এবং এখানে তাহলে লিখে দেবো a নট ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কি পড়ে থাকলো, y মাইনাস 2a_t1 বাই x মাইনাস a_t1 স্কোয়ার ইকুয়াল টু 2 বাই
T1 প্লাস T2, T1 প্লাস T2, ঠিক আছে। এবার দেখো এই যে জ্যাটা এটা কোন বিন্দুগামী, এটা তো নাভিগামী, যা A,0 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে A,0 বিন্দুগামী যদি তাহলে এর উপরে বসিয়ে দিই, অতএব তাহলে এখান থেকে ইমপ্লাইজ কী হবে, A,0 যদি এর উপরে বসিয়ে দিই ওয়াইয়ের জায়গায় 0 বসবে, এক্সের জায়গায় এ বসবে, তাহলে হচ্ছে -2AT1 বাই এটা হচ্ছে এ, তাহলে এ কমন গেলে 1 - T1 স্কোয়ার। তো এখান থেকেও আমরা এ কেটে দিচ্ছি, এখানে 2/T1 প্লাস T2, এই দুপাশে আবার টুও কেটে যাচ্ছে। তারপরে আমরা কোনাকুনি গুণ করে দিই, বজ্রগুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে গুণ করলে কত হবে, এটা হবে 1 - T1 স্কোয়ার ইকুয়াল টু এটার সঙ্গে যখন এটা গুণ করবো তখন -T1 স্কোয়ার আর হবে -T1 T2 তাহলে দুপাশ থেকে -T1 স্কোয়ার কেটে গিয়ে থাকছে কি T1 T2 ইকুয়াল টু -1। এটা কিন্তু শুধুমাত্র এই অঙ্ক না, আমাদের পরবর্তীতে আরও অঙ্ক আসবে যেখানে শুধু প্রমাণই করতে দেবে যে T1 × T2 ইকুয়াল টু -1 দেখাও, তখন কিন্তু আমাদের এই পার্টটুকু করতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই পার্ট করেও আমাদের কিছুটা এগোতে হবে। তো এখান থেকে কি লিখতে পারি, দেখো T2 ইকুয়াল টু কী লিখতে পারি, -1/T1 লিখতে পারি। তাহলে এর স্থানাঙ্কগুলো কি হয়ে যাচ্ছে, অতএব কিউ এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে A/T1 স্কোয়ার, -2A/T1, T2 এর জায়গাগুলোতে বসিয়ে দিচ্ছি। এবার দেখো পি বিন্দু স্থানাঙ্ক কি আছে, A/T1 স্কোয়ার, 2A/T1, ঠিক আছে। এবার আমরা এই পি কিউ এর মধ্যবিন্দু সঞ্চারপথ বের করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। এবার আমরা কি করব, দেখো এটাকে আমরা ধরেছিলাম আর, অতএব পি কিউ এর মধ্যবিন্দু আর এইচ, কে, তাহলে এইচ সমান সমান কি, এইচ সমান সমান তাহলে এই দুটোর যোগফল বাই 2, তাহলে A/T1 প্লাস A/T1 A/T1 স্কোয়ার A/T1 স্কোয়ার বাই 2, ঠিক আছে। এবং কে সমান সমান কত, 2A/T1 মাইনাস 2A/T1 বাই 2। তো এখান থেকে দেখো 2 কমন, 2A কমন যাচ্ছে, এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তাহলে কে সমান সমান হচ্ছে A × T1 - 1/T1, বা এখান থেকে T1 - 1/T1 ইকুয়াল টু কত বেরোচ্ছে, K/A। এটা আমাদের কাজে লাগবে। এখানে কি হচ্ছে, এই 2টাকে এদিকে গুণ যদি করে দিই, 2H/A এখান থেকে কমন নিয়ে এটাকে ভাগ করে দিয়েছি, ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস 1/T1 স্কোয়ার। তো এখান থেকে A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সূত্র মাইনাস দিয়ে আনবো, তাহলে এটা T1 - 1/T1 স্কোয়ার প্লাস 2T1 × 1/T1, তো এটা কেটে যাচ্ছে, তো এটার ভ্যালু কত হচ্ছে K/A তার স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এবার দেখো কি হবে, তাহলে আমরা সিম্পলিফাই করলেই হয়ে যাবে, 2H/A ইকুয়াল টু K² A² প্লাস 2। তো কোনো আমরা সব এক জায়গায় নিয়ে আসলেই A স্কোয়ার হয়ে যাচ্ছে 2HA ইকুয়াল টু K² প্লাস 2A², তো এক জায়গায় নিয়ে আসলে K² মাইনাস 2AH প্লাস 2A² ইকুয়াল টু 0। এটা হয়ে গেল HK এর মধ্যে সম্পর্ক, তাহলে সঞ্চারপথ, অতএব HK এর সঞ্চারপথ, H,K এর সঞ্চারপথ কি হয়ে যাবে, y² মাইনাস 2AX প্লাস 2A² ইকুয়াল টু 0, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার এসছে। এই একপ্রস্থ জ্যায়ের কথা শুনে কিন্তু অনেকে ঘাবড়ে যেতে পারে, তো একপ্রস্থ জ্যা মানে কিছুই না, একগুচ্ছ জ্যা, ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা, এটাও খুব সুন্দর অঙ্ক, PQ রেখাংশ y² ইকুয়াল টু 4AX অধিবৃত্তের একটি জ্যা, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ হলে দেখাও যে PQ এর মধ্যবিন্দু সঞ্চারপথ হলো এটা, 5y² ইকুয়াল টু 18AX। তো এখানে আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, আমরা ধরে নিই, আগে ধরি পি হলো AT² 2AT, তাহলে কিউ এর স্থানাঙ্ক কত হবে, আমরা এটাকে H
কিউ এর কোটি সরি পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, তাহলে পি এর যদি 280 হয় তাহলে কিউ এর কত হবে 80, তাই তো? দেখো 80 তার দ্বিগুণ হলো 280, ক্লিয়ার? এবার দেখো বলেছে এদের মধ্যবিন্দুর সঞ্চারপথ, তাহলে আমাদের তো আগে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করব? দেখো আবার কিউ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ওপর অবস্থিত, ঠিক আছে? অতএব তাহলে কি হচ্ছে, এই বিন্দুটা যদি এর ওপরে বসিয়ে দিই, এ টি তার স্কোয়ার ইকুয়াল টু 4ah, দিস ইমপ্লাইজ এইচ সমান সমান কত হবে, এ টি স্কোয়ার এ স্কোয়ার টি স্কোয়ার বাই 4 এ কেটে গেল, তাহলে হচ্ছে এ টি স্কোয়ার বাই 4, এটা হলো এইচ। তাহলে কিউ এর স্থানাঙ্ক কত হয়ে গেল, কিউ এর স্থানাঙ্ক হয়ে গেল এ টি স্কোয়ার বাই 4 কমা এটি। এবার আমাদের এই পি কিউ এর মধ্যবিন্দু সঞ্চারপথ বের করবো। এবার পি কিউ এর মধ্যবিন্দু আমরা ধরে নিই, কিউ এর মধ্যবিন্দু এবার তো সহজ, এইচ কমা কে। তাহলে এইচ সমান সমান কী হবে, এইচ সমান সমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এ টি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার বাই 4 বাই 2, আর কে সমান সমান কী হবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 280 প্লাস 80 বাই 2। তো এখান থেকে এই 2টাকে যদি এদিকে নিয়ে নিই তাহলে 2h ইকুয়াল টু হচ্ছে কত, দেখো 5at স্কোয়ার বাই 4, বা এটাকে তাহলে এদিকে গুণ করে দিই, 8h ইজ ইকুয়াল টু 5at স্কোয়ার, এটা আমাদের থাকলো। এখান থেকে টি এর ভ্যালুটা বের করবো, এখান থেকে টি সমান সমান কত হবে, এখানে হচ্ছে 380 বাই 2, তাহলে 2k বাই 3a ইকুয়াল টু টি, তাহলে এখানটায় টি স্কোয়ারের জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিই। অতএব এখান থেকে আসছে 8h ইকুয়াল টু 5a টি স্কোয়ার মানে 2k বাই 3a তার স্কোয়ার, ইমপ্লাইজ কী হচ্ছে তাহলে দেখি, 8h সমান সমান 5a বাই 9a স্কোয়ার ইন্টু 4k স্কোয়ার। তো কত কত থাকছে, এই 4-এর সঙ্গে 8 কেটে গিয়ে একবারে কে স্কোয়ার সমান সমান আমরা কী লিখবো, একটা 2 স্কোয়ার সঙ্গে এটা কেটে গেল, কে স্কোয়ার, এখানে 5k স্কোয়ার থাকবে, এখানে এই 4-এর সঙ্গে 8 কেটে এখানে 2 থাকবে, এই 9 এদিকে গুণ হয়ে গিয়ে 18h, এটা অতএব সঞ্চারপথ হয়ে যাচ্ছে কত হবে, 5y স্কোয়ার ইকুয়াল টু 18x। এটাই আমাদের অ্যান্সার জানতে চেয়েছিল, 5y স্কোয়ার ইকুয়াল টু 18ax, সরি একটা এ রয়েছে, এখানে একটা এ থাকবে, তাহলে ah, এখানে একটা ax, ঠিক আছে? খুব সাবধানে করতে হবে, আমারই ভুল হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আমাদের তাহলে অতি সংক্ষিপ্তর এটা লাস্ট অঙ্ক ছিল, আমরা এবার সরি অতি সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্তর একদম লাস্ট অঙ্ক ছিল। এবার আমরা তাহলে দীর্ঘর অঙ্ক অর্থাৎ 5 মার্কসের অঙ্কগুলো চলে যাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু দীর্ঘর অঙ্কগুলো, একটাও মিস করবে না। এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি এটা দীর্ঘর একদম 1 দাগের 2-এর অঙ্ক। এই অঙ্কটা করার সময় তোমাদের কার কনসেপ্ট কত ভালো সেটা কিন্তু এই অঙ্কটার মধ্যে দিয়ে পুরো যাচাই হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো কার যদি কনসেপ্ট ক্লিয়ার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে না। দেখো কি বলেছে অঙ্কটা, বলছে একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 8,1 এবং -4,1, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আর কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক দেওয়া আছে। কত দেওয়া আছে, আমরা যদি একটা ছবি আঁকি তাহলে আমরা আর একটু ভালো করে ক্লিয়ার হবে। দেখো 8,1 আমি ধরে নিচ্ছি, এটা 1 2 3 4 5 6 7 8, এখানটা 8,1, এইখানটা হলো একটা প্রান্ত এবং পরেরটা হলো -4, 1 2 3 4, -4,1, তাহলে এখানটায়, ঠিক আছে? এই দুটো হলো নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে অধিবৃত্তটা কোন দিকে হবে? দেখো অধিবৃত্তটা এরকমভাবে হতে পারে, অর্থাৎ শীর্ষ এদিকে হতে পারে, আবার অধিবৃত্তটা এরকমভাবেও হতে পারে, শীর্ষ এদিকে হতে পারে। তাহলে আমরা কি করব, আমাদের তাহলে দুটো অধিবৃত্তের সমীকরণ কিন্তু বেরোবে, একদম কনফার্ম হয়ে গেল। এর স্থানাঙ্ক কত আছে 8,1, এর কত আছে -4,1। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যেহেতু কোটি দুটো একই রয়েছে, নাভিলম্বের আমরা যা যা করলাম সেখানে আমরা লিখে নেব, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি কত আছে 8,1, বা এখানে এইটাকে আগে লিখি, -4,1 এবং 8,1,
যেহেতু কোটি একই আছে বা সমান, অতএব কী হবে, নাভিলম্বটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষটা কী হবে, ওয়াই অক্ষের সমান্তরাল। অতএব নাভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল, তাহলে অক্ষ কী হবে, অতএব অধিবৃত্তের অক্ষ হয়ে যাবে, অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে, অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে অধিবৃত্ত যদি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে দুরকমই হতে পারে, এদিকে হতে পারে আবার এরকমও হতে পারে। এ পজিটিভ দিকে মুখটা হতে পারে, পজিটিভ দিকে ওপরের দিকে ওয়াই অক্ষের, আর মুখটা নেগেটিভ দিকেও হতে পারে। তাহলে অতএব ধরি শীর্ষবিন্দু, ধরি অধিবৃত্তটির শীর্ষবিন্দু আলফা কমা বিটা, তাহলে এর স্থানাঙ্ক কীরকম হয়ে যাবে, এর সমীকরণ কী হয়ে যাবে, অতএব সমীকরণ হবে, সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, অথবা বা এবং কী হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4a ওয়াই মাইনাস বিটা। এই দুই ধরনের হতে পারে, অর্থাৎ যখন মাইনাস হবে তখন ওয়াই অক্ষের নেগেটিভ দিকের বিস্তৃতিটা থাকবে বেশি। তাহলে এবার আমরা কি করব, আমাদের এই আলফা বিটা এবং এ, এই তিনটে আমাদের বের করতে হবে। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কী হবে, শীর্ষবিন্দু তো আমরা ধরেই নিয়েছি, এটা নাভি স্থানাঙ্ক, অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক, নাভি দেখো আমরা সহজেই পেয়ে যাই, এই দুটোর মধ্যবিন্দুকেই নাভি বের করতে পারবো। কিন্তু এরকম সরল এরকম অধিবৃত্ত যদি থাকে, তার সেই ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক কী হয়, ভালো করে মনে রাখো। দেখো আমাদের যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হতো এবং এর শীর্ষ কী ছিল 0 0, তাদের নাভি স্থানাঙ্ক তখন কী হতো 0, a, এটা হলো নাভি হতো তখন। কিন্তু এক্ষেত্রে আমাদের শীর্ষ কী আছে, আলফা কমা বিটা, তাহলে নাভি স্থানাঙ্ক কী হবে, এই 0-র সঙ্গে আলফা যোগ হয়ে যাবে আলফা, এবং a এর সঙ্গে বিটা যোগ হবে বা বিটা প্লাস a, এটা হয়ে যাবে নাভি স্থানাঙ্ক। অতএব নাভি স্থানাঙ্ক হয়ে গেল আলফা কমা বিটা প্লাস a। কিন্তু এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কিন্তু নাভি স্থানাঙ্ক কত, এই দুটোর মধ্যবিন্দু, এই দুটোর মধ্যবিন্দু কত হয় দেখো, এই দুটোকে যোগ করলে 8 আর -4 যোগ করলে 4, 4 বার 2 মানে 2, এবং 1 + 1 যোগ করে 1 হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে, তো স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 2,1। তাহলে এখান থেকে আলফা কত বেরোচ্ছে, অতএব আলফা ইকুয়াল টু হয়ে গেল 2। এটা আমাদের 1 নম্বর বেরিয়ে গেল। আমাদের বিটা এবং এ বের করতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা এই সমীকরণটার ক্ষেত্রে ধরি, তাহলে কি লিখতে পারবো, তাহলে নাভি, অতএব নাভি লম্বের প্রান্তবিন্দু কী হয়ে যাবে, লম্বের প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু দুটো কী হবে, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা যে নাভি স্থানাঙ্ক পেয়েছি, এখান থেকে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো কীভাবে বের করব। দেখো এটা যদি আলফা কমা বিটা প্লাস এ হয়, তাহলে এদের এই দিকে একবার আসবে, এক্ষেত্রে বিটা প্লাস এ সবসময় 1ই থাকবে, কিন্তু এই আলফার সঙ্গে একবার 2a যোগ হবে, আলফার সঙ্গে একবার 2a মাইনাস হবে, তাহলে বিন্দুগুলো হয়ে যাবে আলফা -2a কমা বিটা প্লাস এ। ঠিক আছে, আরেকবার কি হবে, আলফা প্লাস 2a কমা বিটা প্লাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব আলফা -2a ইকুয়াল টু হলো কত, এটা মাইনাস করে এসছে তাহলে -4, এবং আলফা প্লাস 2a ইকুয়াল টু 8, এবং বিটা প্লাস এ ইকুয়াল টু হলো 1। তো এখান থেকে আমরা এর ভ্যালু বের করতে পারবো। দেখো আলফার ভ্যালু অলরেডি 2 আমরা জানি, তো এখানে যদি 2 বসিয়ে দিই, এটা এপাশে গেলে -6, তাহলে এ ইকুয়াল টু বেরোচ্ছে 3। দেখো 3 যদি এখানে বসাই, 3 × 6 + 2 8 হচ্ছে, মিলে গেল। এবার তাহলে এখান থেকে বিটা কি আসবে, বিটা ইকুয়াল টু আসবে, এখানে 3 বসালে ওপাশে গেলে -2। ঠিক আছে, তাহলে দেখো আলফা পেয়ে গেলাম আমরা 2,
এ পেয়ে গেলাম 3 এবং বিটা পেয়ে গেলাম -2। তাহলে সমীকরণ কী হয়ে যাবে? আমরা কিন্তু মনে রাখবে যে এইটার ক্ষেত্রে করছি, ঠিক আছে? অতএব সমীকরণ হবে কত হবে? এক্স মাইনাস আলফা মানে হলো 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এ মানে হলো 3 ইন্টু ওয়াই প্লাস 2, ঠিক আছে? তাহলে এখান থেকে সিম্পলিফাই করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 12y প্লাস 24। তো সিম্পলিফাই করে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y ইকুয়াল টু 20। এটা হয়ে গেল আমাদের একটা সমীকরণ, ঠিক আছে? এবার নেক্সট আমরা এই সমীকরণটার ক্ষেত্রে আমরা বের করার চেষ্টা করি। এবার দেখো এই যে 2 নম্বর অধিবৃত্তের সমীকরণটা আমরা দিয়েছি, এক্ষেত্রে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কত হবে? 2 নংয়ের ক্ষেত্রে 2 নং, এটা যদি আমরা 2 নম্বর নাম দিয়ে রাখি আগের থেকে, 2 নংয়ের ক্ষেত্রে 2 নং এর ক্ষেত্রে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি কী হবে? প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কেন এটা এরকম হচ্ছে দেখো, এটা আমরা আগেরটা কী করলাম, শীর্ষ এই অঞ্চলে ছিল, তাই তো? সরি, আমাদের আগের শীর্ষটা 2, -2 বেরিয়েছিল, 2, -2, তার মানে আগেরটা এই দিকে ছিল, অর্থাৎ ওয়াই অক্ষের পজিটিভ দিকে ছিল। এবারেরটা আমাদের নেগেটিভ দিকে আসবে, এই দিকে আসবে, অর্থাৎ শীর্ষটা এই দিকে হবে, তাই তো? তাহলে স্থানাঙ্ক সেখানে শীর্ষবিন্দুটা কীরকম বেরোবে? শীর্ষবিন্দুটা বের করার জন্য আমাদের আলফা আর বিটা এখানটায় -a হয়ে যাবে। হ্যাঁ, এদের নাভি স্থানাঙ্ক হয়ে যাবে, নাভি বিন্দু দুটো স্থানাঙ্ক হয়ে যাবে আলফা -2a, বিটা -a এবং আলফা +2a, বিটা -a। এটাই হলো পার্থক্য। এটা যখন আমরা করব, যখন এই দিকে আসবে তখন এই এর জায়গায় -a বসে যাবে, তাই তো হয়? তাহলে এক্ষেত্রে আমাদের কি আসছে দেখো, সেই আলফার ভ্যালু আগের বার আমরা যা বের করেছিলাম এবারও তাই, আলফা ইকুয়াল টু সেই যেহেতু নাভি স্থানাঙ্ক একই থাকছে, নাভি স্থানাঙ্ক হচ্ছে আলফা, বিটা -a, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু 2, এটা চেঞ্জ হবে না। আলফা -2a ইকুয়াল টু কত ছিল? আলফা -2a কত ছিল? -4, এবং আলফা +2a এটা কত ছিল? 8, এবং বিটা -a এটা হয়ে যাচ্ছে 1। এক্ষেত্রে এটাই হলো চেঞ্জ, শুধু আলফার মান 2 বসালে সেই a এর মান আবার 3 বেরোবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 3 বসাই তাহলে -3 ওপাশে গেলে বিটা ইকুয়াল টু হয়ে যাবে 4, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু 3, আলফা ইকুয়াল টু 2 এবং বিটা ইকুয়াল টু যদি 4 হয় তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে তখন? x - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4 ইন্টু 3 y -4, ঠিক আছে? এবার এটাকে সিম্পলিফাই করলেই 3 4 12, 4 12 48 প্লাস 48 হয়ে যাবে। তো এই পাশ থেকে ওপাশে নিয়ে গেলে আবার সিম্পলিফাই করলে আমাদের নেক্সট আরও একটা যে অ্যান্সার আছে সেটা আমাদের মিলে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু এই অঙ্কটা একদমই করতে পারবে না। আরও একটা খুব ভালো অঙ্ক দেখো, বলছে একটি অধিবৃত্তের নিয়ামক x + y + 4 = 0 এবং তার শীর্ষ -1, -1 বিন্দু, সমীকরণটি নির্ণয় করো। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে এই যেই নিয়ামকটা দেওয়া আছে এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল নয়, x + y + 4 = 0। তার মানে এটা আমরা যে নর্মাল যে ইকুয়েশনগুলো দেখি বৃত্তের সেই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশন কিন্তু মিলবে না, এবং শীর্ষ বলে দিয়েছে -1, -1। তো আগে আমরা একটা যদি ছবি আঁকি, এটা নিয়ামক এবং তার অধিবৃত্তের শীর্ষ হলো এটা -1, -1, এবং এই নিয়ামকটা হলো x + y + 4 = 0। তো এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মেন জিনিস যেটা লাগবে সেটা হলো আগে আমাদের অক্ষের সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে? এটা যদি a বিন্দু হয়, এটা যদি z হয়, তাহলে আমাদের এই az এবং এই এখানে নাভি স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা s, তাহলে az এর সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে নিয়ামকের সমীকরণ কি দেওয়া আছে? নিয়ামকের সমীকরণ
এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, নিয়ামক এই অক্ষের সঙ্গে সবসময় লম্ব হয়, যেহেতু নিয়ামক অধিবৃত্তের অক্ষের সঙ্গে লম্ব, অধিবৃত্তের অক্ষের সঙ্গে সাথে লম্বভাবে অবস্থান করে, অতএব কী হবে, এর লম্ব সমীকরণ, অক্ষের সমীকরণ কী হয়ে যাবে, অক্ষের সমীকরণ হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, যা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এই শীর্ষ দিয়ে যায়, -1, -1 বিন্দুগামী, যা -1, -1 বিন্দুগামী। এখানে -1, -1 যদি বসিয়ে দিই, কে সমান সমান দেখো কত বেরোচ্ছে, এখানে -1, এখানে যদি মাইনাস বসে -1 তাহলে 0, তাহলে কে 0 হয়ে যাচ্ছে। অতএব সমীকরণ হচ্ছে অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, এবার আমরা এই বিন্দু স্থানাঙ্কটা বের করার চেষ্টা করব। আমরা এই বিন্দুটা জানি, এই বিন্দুটা কি করে বের করতে পারবো, এই নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু, এবং নিয়ামক ও অক্ষকে সমাধান করে পাই, নিয়ামক ও অক্ষের সমীকরণকে, অক্ষের সমীকরণ সমাধান করে পাই কী হবে, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -4, এটা এই পাশে নিয়ে গেলে, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আমরা যোগ করে দিলে এটা কেটে যাচ্ছে, 2x সমান সমান -4, তাহলে x সমান সমান -2, তাহলে y কত হবে, y সমান সমান দেখো -2ই বেরোবে, তাই তো। তাহলে x আর y এর ভ্যালু বেরোচ্ছে, অতএব নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু, এটাকে আমরা z নাম দিয়েছি, z এর স্থানাঙ্ক -2, -2। ঠিক আছে, এ বিন্দু স্থানাঙ্ক কত আছে, শীর্ষ স্থানাঙ্ক এ, এটা হলো -1, -1। আমাদের এবার বের করতে হবে এই নাভি স্থানাঙ্কটা। দেখো একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে নাভি থেকে শীর্ষের যা দূরত্ব, শীর্ষ থেকে এই নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু দূরত্ব সমান, তার মানে এই দুটোর মধ্যবিন্দু এটা, তো সেক্ষেত্রে নাভি স্থানাঙ্ক আমরা বের করতে পারি। অতএব নাভি স্থানাঙ্ক হবে, নাভি স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই, স্থানাঙ্ক h, কে যদি ধরি, তাহলে h সমান সমান হবে কি, এটাকে h কে যদি ধরে নিই, তাহলে h আর এটা -2, -2, তাহলে এই দুটো যোগ করলে সেটা 2 দিয়ে ভাগ করলে -1 হবে। অতএব -2 প্লাস h/2 সমান সমান -1। তো এখান থেকে দেখো h সমান সমান কত বেরোচ্ছে, এটা -2, h সমান সমান 0। একই রকমভাবে -2 প্লাস k/2 ইকুয়াল টু -1, সেখান থেকে k ইকুয়াল টু বেরোবে 0। তাহলে অতএব নাভি স্থানাঙ্ক হয়ে গেল, নাভি হয়ে গেল 0,0 বিন্দু। ঠিক আছে, তাহলে নাভি স্থানাঙ্ক পেয়ে গেলাম, নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম। এবার তো অধিবৃত্তের সমীকরণ আমরা পেতেই পারি। কিভাবে করব, ধরি একটা চলমান বিন্দু, ধরি চলমান বিন্দু p x, y, তাহলে p থেকে নিয়ামকের দূরত্ব সমান সমান p থেকে এই s এর দূরত্ব সমান হবে। তাহলে ps বা sp, আমরা যেটা নাম আমরা সবসময় দিয়ে অভ্যস্ত, sp ইকুয়াল টু কত হবে, মূল বিন্দু থেকে x y এর দূরত্ব তো x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়ে যায়। আবার p থেকে নিয়ামকের দূরত্ব কত হবে, x প্লাস ওয়াই প্লাস 4/√2, এটা হবে। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো সমান, অতএব √x² প্লাস y স্কোয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস 4/√2। তাহলে এখান থেকে আমরা পেতে পারি হোল স্কোয়ার করে দিলে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে হোল স্কোয়ার করে দিলে 1/2 চলে আসবে, আর এটা স্কোয়ার a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16 প্লাস 2ab 2xy প্লাস 2bc, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 8y প্লাস 8x হয়ে গেল। এই 2টা এদিকে গুণ করে দিলে তাহলে কত হবে, 2x² প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে এক পাশে নিয়ে আসলে x² y স্কোয়ার একটা কেটে যাবে, থাকবে কি সব এক পাশে নিয়ে আসলে -2xy মাইনাস 8y মাইনাস 8x, আর এখানে 16 -16 ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অধিবৃত্তের সমীকরণ।
খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকবার এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। নিশ্চয়ই এবার পারবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।